হ্যালো স্টুডেন্ট, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ক্রপ কম্বিনেশন অ্যান্ড ক্রপ ডাইভার্সিফিকেশন। এর আগে আমরা অনেকবার এই ক্রপ কম্বিনেশন এবং ক্রপ ডাইভার্সিফিকেশন এই শব্দ দুটি সম্পর্কে শুনে এসেছি এবং ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তাই যেসব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। ক্রপ কম্বিনেশনটা কি জিনিস? ক্রপ কম্বিনেশন is a process of cultivating multiple crops in the same field. This practice helps farmers to harvest more than one crop in different seasons. অর্থাৎ ক্রপ কম্বিনেশন হচ্ছে যখন কোনো একটা জমির মধ্যে বা কোনো একটা পিস অফ ল্যান্ডের মধ্যে যদি একাধিক শস্য চাষ করা হয় তখন সেই পদ্ধতিটিকে বলি আমরা ক্রপ কম্বিনেশন। সেখানে কোনো কোনো সময় আমরা লক্ষ্য করি কোনো একটা জমিতে এক একটি মাত্র ফসল ফলানো হয়, আবার কোনো কোনো জমিতে ২ বা ৩ বা ৪ ধরনের ফসল ফলানো হয়। তাহলে বিভিন্ন ধরনের যে ফসল ফলানো হয় তার এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে ক্রপ কম্বিনেশন। এবার আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তাহলে বিষয়টা আরো সহজ হবে। সাপোজ ধরে নিলাম এখানে একটি জমি রয়েছে, আরেকটি জমি রয়েছে, ধরে নিলাম আরো একখানি জমি রয়েছে, এখানে আরেকটি জমি রয়েছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 and নাম্বার 4। এখানে যে পিস অফ ল্যান্ডটি রয়েছে, ১ নম্বর জমিটি রয়েছে, তো সেখানে কেবলমাত্র একটি ফসলে চাষ করা হয়। মানে এখানে ধরে নিলাম শুধুমাত্র পেডি চাষ করা হয়। তাহলে এখানে একটি যেহেতু ফসল ফলানো হয় তাহলে এখানে মোট ফসলের পরিমাণ হবে ১০০%। ২ নম্বর ফিল্ডটিতে বা যে পিস অফ ল্যান্ড রয়েছে সেখানে ২ টি ফসল ফলানো হয়। একটি পেডি, অন্যটি ধরে নিলাম হুইট। তাহলে এখানে কি হবে? এখানে শতাংশের দিক দিয়ে 50% করে হবে, অর্থাৎ ধানের জন্য 50%, গমের জন্য 50%। এবার আমরা ৩ নম্বর ফিল্ডে যদি লক্ষ্য করি তাহলে যদি দেখি এখানে ৩ ধরনের ফসল ফলানো হয়। একদিকে পেডি, হুইট আর ধরে নিলাম সুগার কেন। তাহলে এখানে শতাংশের বিচারে পরিমাণটা কত হবে? 33.3 শতাংশের দিক দিয়ে। এবার ৪ নম্বর ফিল্ডে যদি আমি দেখি এখানে যদি ৪টি ফসল ফলানো হয় তাহলে এখানে ফসল পেডি, হুইট, সুগার কেন অথবা জুট, তাহলে এখানে ৪টি ফসল ফলানো হলে শতাংশের দিক দিয়ে এখানে প্রত্যেকটি ফসলের পরিমাণ হবে 25% করে। তাহলে বিষয়টা বোঝা গেল, যখন কোনো একটা জমিতে বা কোনো একটা ফিল্ডের মধ্যে যদি আমি একটি ফসল ফলাই তাহলে সেটা ১০০% হবে। যদি ২টি ফসল ফলানো হয় তাহলে দুটো ফসলের ভাগ করে 50% করে হবে। অন্যদিকে যদি আমি ৩টি ফসল ফলাই তাহলে কিন্তু ১০০ কে ৩ দিয়ে ভাগ করলে 33.3% করে এক একটি ফসলের পরিমাণ হবে। অন্যদিকে ৪ ফসলে যদি হয় তাহলে সেখানে ১০০ কে আমি যদি ৪ দিয়ে ভাগ করি তাহলে শতাংশের বিচারে 25% করে হবে। এখানে কি বলেছে জেসি উইভার ১৯৫৪ সালে ক্রপ কম্বিনেশনের একটা ফর্মুলা তিনি নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে সামেশন ডি স্কোয়ার বাই এন। আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে ক্রপের নামগুলো রয়েছে, পেডি আছে, হুইট আছে, সুগার কেন রয়েছে, জুট এবং পালস। এখানে ৫ ধরনের ফসলের কথা বলা হয়েছে। শতাংশের দিক দিয়ে পেডি 49%, হুইট 21%, সুগার কেন 18%, জুট 7% এবং পালসেস 5%। এই সবকটাকে যদি একসঙ্গে করে দিই তাহলে আমরা কিন্তু শতাংশের দিক দিয়ে ১০০% আসবে। এবার তিনি কিভাবে তার ফর্মুলাটাকে তিনি ক্যালকুলেশন করেছেন?
তিনি ক্যালকুলেশন করেছেন মনোকালচারের ক্ষেত্রে, যেহেতু একটি ফসল, আমরা জানি তাকে মনোকালচার বলে। তো সেখানে আমার মোট ফসলের শতাংশ দিক দিয়ে 100%, এখানে ধানের কত রয়েছে 49, তাহলে 100 - 49 এর হোল স্কয়ার করে এটাকে ভাগ করা হয়েছে কত দিয়ে, না যেহেতু একটি ফসল চাষ করা হয় তাই এখানে 1 দিয়ে ভাগ করা হয়েছে। এর ফলে ক্যালকুলেশন করে যে মানটি বেরিয়েছে সেটি হচ্ছে 2601। এইভাবে ডাবল ক্রপের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করা হয়েছে, সেখানে মানটা বেরিয়েছে 421। ট্রিপল ক্রপের ক্ষেত্রে 33.3 থেকে যে 3টা ফসল নিয়েছি সেটাকে মাইনাস করে সেটা আবার হোল স্কয়ার করে তার মান এবং 3 দিয়ে ভাগ করে যা মান বেরিয়েছে সেটা হচ্ছে 210.6। অনুরূপভাবে ফোর্থ ক্রপ এবং ফিফথ ক্রপ এটাকে বের করতে হবে। এবার এসব যখন বের করা হবে তারপরে এখানে যেহেতু 5টি ক্রপ দেখেছি তাই ফিফথ ক্রপ পর্যন্ত রয়েছে, অনেক সময় 6 ক্রপও থাকতে পারে, আবার 7 ক্রপও থাকতে পারে। তো সেক্ষেত্রে যে মানগুলো বের হবে সেই মানগুলোর মধ্যে যার মান সর্বনিম্ন, অর্থাৎ যার মান সবচেয়ে কম বের হবে, এখানে আমি লক্ষ্য করলাম যে 210.6 এই মানটি সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মান। তাহলে এই ক্ষুদ্রতম মান কোন গ্রুপে বের হয়েছে, না ট্রিপল ক্রপের ক্ষেত্রে। তাহলে এখন আমরা সিদ্ধান্তে আসবো যে যদি আমি সেই জমিতে 3 ফসলের চাষ করি, অর্থাৎ 3টা ফসল ফলাই, সেক্ষেত্রে বেশি প্রফিট হওয়া সম্ভব হবে এবং কৃষক বেশি লাভবান হবেন। তাহলে 3টে ক্রপ বলতে এখানে পেডি, হুইট এবং সুগার কেন, এই 3টি ফসল যদি ফলানো হয় তাহলে কৃষক ইকোনমিক্যালি অনেকটাই এগিয়ে থাকবেন। নেক্সট আমরা যদি দেখি তাহলে ডইয়ের ফর্মুলা এখানে দেখানো হয়েছে ক্রপ কম্বিনেশনের ক্ষেত্রে। ডইয়ের ফর্মুলাটা হচ্ছে সামেশন ডি স্কোয়ার। এখানে দেখো যে উইভার কি বলেছে, সামেশন ডি স্কোয়ার বাই এন। এখানে কিন্তু ডুই কিন্তু এন এর কথা বলেনি, যেহেতু ডুই জেসি উইভারের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটাকে মডিফাইড করেছেন। তো ইনি এই যে ক্রপের যে সংখ্যাটা, সেই ক্রপের সংখ্যাটাকে তিনি দেখাননি। অর্থাৎ জেসি উইভারের আমরা যদি ফর্মুলাটা দেখি তো সেখানে আমরা কি নিচে আমরা এন দেখতে পাবো, কিন্তু ডুইর ফর্মুলাতে এই এন বা নাম্বার অফ ক্রপ এই বিষয়টি নেই। তাহলে সাধারণভাবে 100% মনোক্রপের ক্ষেত্রে 100% এবং শস্যের মান কত ছিল, পেডির মান ছিল 49, এইভাবে মানগুলো বের করতে হবে। তো মনোকালচারের ক্ষেত্রে বেরিয়েছে 2601, ডাবল ক্রপের ক্ষেত্রে 3442, ট্রিপল ক্রপের ক্ষেত্রে 622.78, ফোর্থ ক্রপের ক্ষেত্রে 1041 এবং অন্যদিকে ফিফথ ক্রপের ক্ষেত্রে 15.21.23 এই মানগুলো বের হয়েছে। এবার দেখতে হবে যার মান সবচেয়ে কম রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 622.78 এই মানটি সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট যার মান বেরোবে, যেই ক্রপে বেরোবে সেই ক্রপটাই হচ্ছে সেই জমির জন্য বা সেই ক্ষেতের জন্য সুইটেবল। তো এখানে ট্রিপল ক্রপের মানটি সবচেয়ে সর্বনিম্ন, তাহলে ট্রিপল ক্রপেই হচ্ছে ওই জমিটির জন্য সুইটেবল ফর ক্রপিং সিস্টেম। নেক্সট আরেকজন ভৌগোলিক, তিনি তার ফর্মুলাটা কিভাবে দিয়েছে সেটা দেখবো। রফিউল্লাহ 1956 সালে তিনি তার এই যে ফর্মুলাটা ডেভেলপ করেছেন। রফিউল্লাহ developed a new division method in his work, new approach to the functional classification of towns. রফিউল্লাহর যে ফর্মুলাটা সেটা আন্ডার রুট সামেশন ডিপি স্কয়ার মাইনাস ডিএন স্কয়ার বাই এন স্কয়ার। এখানে ডি বলতে বোঝানো হয়েছে ডি ইজ দ্য ডেভিয়েশন, অন্যদিকে ডিপি বলতে ডিপি ইজ দ্য পজিটিভ ডিফারেন্স and dn is the negative difference. তিনি পজিটিভ ডিফারেন্স এবং
নেগেটিভ ডিফারেন্সের কথা বলেছেন। এবার যদি তার আমরা যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মনোকালচারের ক্ষেত্রে আমরা জেসি বিবার বা ডুইর ক্ষেত্রে দেখেছিলাম তিনি মনোকালচারের ক্ষেত্রে 100 থেকে ভাগ করতে বলেছেন, কিন্তু রাফিউলের ক্ষেত্রে তিনি 50% থেকে শুরু করতে বলেছেন। এখানে 50% থেকে শুরু করতে মনোকালচারের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন 2 ক্রপ কম্বিনেশন হবে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 থেকে 25 মাইনাস করতে হবে। অন্যদিকে 3 ক্রপের ক্ষেত্রে 50 কে যদি আমরা ভাগ করি তাহলে 16.7 আসবে, সেটা থেকে বিয়োগ করতে হবে। অন্যদিকে 4 ক্রপের ক্ষেত্রে 50 কে যদি আমরা ডিভাইড করি বা ভাগ করি তাহলে 12.5 আসবে। এইভাবে ক্যালকুলেশন করে যে মানগুলো বের হবে, সেই যেমন এখানে মনোকালচারের ক্ষেত্রে 16 বের হয়েছে, 2 ক্রপের ক্ষেত্রে 209.25 বের হয়েছে, থার্ড ক্রপের ক্ষেত্রে 140.8 বের হয়েছে এবং ফোর্থ ক্রপের ক্ষেত্রে 109.2 এই মানটি বের হয়েছে। এবার এখানে দেখতে হবে যে যেই মানটি সবচেয়ে বেশি, তো সেই মানটিকেই নিতে হবে, সেই মানটি সুইটেবল মান। অর্থাৎ আমরা এখানে দেখব যে 209.25 এই মানটি সবচেয়ে বড় মান। তাহলে এই জমিতে যদি আমরা ফসল ফলাই তাহলে 2 ক্রপ কম্বিনেশন যদি আমরা ফসল ফলাতে পারি তাহলে বেশি প্রফিট করা সম্ভব হবে। তাহলে 2 ক্রপ কম্বিনেশন ইজ দ্য সুইটেবল ফর দিস ল্যান্ড। এই ছিল আমাদের ক্রপ কম্বিনেশনের বিভিন্ন যে তিনজন ভৌগোলিক তাদের যে ফর্মুলাগুলো ওনারা দিয়েছেন এবং সেই ফর্মুলাগুলোকে কিভাবে ক্যালকুলেশন করা হবে তার পদ্ধতিগুলো জানা হয়ে গেল। এরপর নেক্সট যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। কি বলেছে? a shift of a crop or cropping system to another crop or cropping system, অর্থাৎ যখন একটি ক্রপিং সিস্টেম থেকে অন্য কোনো ক্রপিং সিস্টেমের দিকে আমরা শিফট করব, অর্থাৎ মুভমেন্ট করব, বা একটি পদ্ধতি থেকে যখন আমরা অন্য পদ্ধতির দিকে অগ্রসর হব তখন সেই সিস্টেমটাকে বলা হয় থাকে ডাইভার্সিফিকেশন। সে কৃষিক্ষেত্র হতে পারে বা অন্য কোনো ক্ষেত্র সেটা হতে পারে। use of resource in best possible way by changing and modifying the spatial and temporal crop or cropping activities. আমাদের যে রিসোর্স গুলো রয়েছে, যে ডিটারমিনেন্টস গুলো রয়েছে, সেই ডিটারমিনেন্টস গুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে ইউটিলাইজ করে আমরা যদি যে ক্রপিং সিস্টেমটাকে আমরা কি করব, যদি চেঞ্জ করতে পারি তাহলে সেটাই হচ্ছে ডাইভার্সিফিকেশন। A shift from less profitable and sustainable crop or cropping system to more profitable and sustainable cropping system. এটা কি বলা হচ্ছে? এই শিফট ফ্রম লেস প্রফিটেবল, অর্থাৎ কম যে প্রফিট সম্পন্ন যে ক্রপিং সিস্টেম আছে সেই ক্রপিং সিস্টেম থেকে আমরা যখন যদি ম্যাক্সিমাম বা হাই প্রফিট যেসব ক্রপ গুলো বা ক্রপিং সিস্টেম রয়েছে আমরা সেখানে যদি মুভমেন্ট করি বা সেই দিকে যদি যাই বা সেই সব ফসল যদি ফলাই তাহলে সেটা কি বলা থাকে? ক্রপ ডাইভার্সিফিকেশন। এখানে একটা উদাহরণ দিয়ে দেখা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে লো ইল্ডিং ফুড গ্রেন ক্রপস, অর্থাৎ এই ল্যান্ডটাতে কি হয়, লো ইল্ডিং ফুড গ্রেন ক্রপস, এখানে শস্যের উৎপাদনটা খুব কম হয়। তাহলে আমরা যেহেতু ডাইভার্সিফিকেশন করতে আমরা কি করছি, শিফট টু মোর প্রফিটেবলের দিকে যাব, সেক্ষেত্রে আমরা ওই ফিল্ডটাতে ফরেস্ট্রি লাগাতে পারি, আমরা সেরিকালচারের দিকে যেতে পারি, আমরা মিক্সড ফার্মিং এ করতে পারি, অন্যদিকে অ্যানিমাল হাজবেন্ডারির দিকে আমরা এগোতে পারি, হর্টিকালচার করাতে পারি, আবার ফ্লোরিকালচারও করাতে পারি। তো যখন আমরা এইসব দিকগুলোর দিকে অগ্রসর হব তখন সেটাকেই বলা হয়ে থাকে ডাইভার্সিফিকেশন ইন এগ্রিকালচার। এই ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচারের বিভিন্ন অ্যাপ্রোচ রয়েছে, মূলত তিনটা অ্যাপ্রোচের কথা বলা হয়েছে এখানে। এখানে হরাইজন্টাল অ্যাপ্রোচ, অন্যটা হচ্ছে ভার্টিক্যাল ডাইভার্সিফিকেশন, আর নাম্বার সি আদার অ্যাপ্রোচেস। এবার হরাইজন্টাল অ্যাপ্রোচের মধ্যে যে দুটো বিষয় সেটি হচ্ছে
ক্রপ সাবস্টিটিউশন। ক্রপ সাবস্টিটিউশন কি জিনিস? অর্থাৎ পরিবর্ত শস্য। যেই সব শস্যগুলোর থেকে কম ফসল বা আউটপুটটা কম হচ্ছে সেগুলোকে চেঞ্জ করে যেই সব ফসলগুলোর মধ্যে আউটপুটটা বেশি হচ্ছে সেই সব ফসলের দিকে অগ্রসর হওয়াই হচ্ছে ক্রপ সাবস্টিটিউশন। অন্যদিকে ক্রপ ইন্টেন্সিফিকেশন কি? ক্রপ ইন্টেন্সিফিকেশন হচ্ছে গ্রোয়িং মোর ক্রপ, শস্য আরো বেশি পরিমাণে যাতে ফসল ফলানো সম্ভব হয়। যদি আমরা কম যেসব ফসল উৎপাদন থেকে আমরা যদি মোর বা গ্রোয়িং মোর ক্রপের দিকে এগোই সেটা হচ্ছে ক্রপ ইন্টেন্সিফিকেশন। অন্যদিকে ভার্টিক্যাল ডাইভার্সিফিকেশন বলতে কি বোঝায়? এখানে ভার্টিক্যাল ডাইভার্সিফিকেশন বলতে বোঝানো হয়েছে যে যখন কোনো একজন কৃষক তার উৎপাদিত শস্যকে বিভিন্ন উপায়ে আহ, ক্রেতার কাছে উপস্থাপন করবে, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ডাইভার্সিফিকেশন। অন্যদিকে আদার অ্যাপ্রোচের মধ্যে রয়েছে ল্যান্ড বেসড অ্যাপ্রোচ, ওয়াটার বেসড অ্যাপ্রোচ এবং ভেরিয়েটাল ডাইভার্সিফিকেশন। এখন আলোচনা করছি নিড ফর ডাইভার্সিফিকেশন, এর প্রয়োজনীয়তাটা কি? আমরা কেন ডাইভার্সিফিকেশনের দিকে মুভমেন্ট করব, আমরা বা কেন ডাইভার্সিফাই আমাদের যে এগ্রিকালচার প্র্যাকটিস রয়েছে তো সেটাকে আমরা কেন ডাইভার্সিফিকেশন করব? তো তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেসব কারণগুলো যেমন রয়েছে ন্যাচারাল রিসোর্স সাস্টেনেবিলিটি, ইকোলজিক্যাল ব্যালেন্স, বিভিন্ন যে খাদ্য পিরামিড গুলো রয়েছে বা খাদ্য শৃঙ্খল রয়েছে সেগুলোকে যাতে সঠিকভাবে বজায় থাকে, সেই জন্য ইকোলজিক্যাল ব্যালেন্সটা যদি সঠিক থাকে সেই জন্য আমরা ক্রপ ডাইভার্সিফিকেশন করে থাকি। আউটপুট গ্রোথটাকে মোর করার জন্য, অর্থাৎ বেশি করে যাতে আউটপুট আসে, ফসল বেশি করে ফলানো সম্ভব হয়, সেই জন্য আমরা ক্রপ ডাইভার্সিফিকেশন থেকে অগ্রসর হই। অন্যদিকে এমপ্লয়মেন্ট জেনারেশন, রিস্ক রিডাকশন। রিস্ক রিডাকশন বিষয়টি হলো যখন আমাদের কৃষি ব্যবস্থা মূলত মৌসুমী নির্ভর কৃষি, তাই অনেক সময় কিন্তু যখন খরা হয় বা বেশি যখন বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু কৃষকের ক্ষতির সম্ভাবনাটা প্রবল থাকে। তাহলে সেই সব ক্ষতির সম্ভাবনা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ক্রপ ডাইভার্সিফিকেশন করা হয়ে থাকে। অন্যদিকে পভার্টি এলিভেশন, ইনক্রিজ ইনকাম, ফার্ম ইনকাম বাড়ানোর জন্য, ফুড সিকিউরিটির জন্য, আর রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন। এইসব কারণের জন্য আমরা কিন্তু ক্রপ ডাইভার্সিফিকেশনের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। তো এই ক্রপ ডাইভার্সিফিকেশনের জন্য আবার কতগুলো ডিটারমিনেন্টস রয়েছে বা কতগুলো নিয়ন্ত্রক রয়েছে, সেই নিয়ন্ত্রকগুলোর উপর ডিপেন্ড করবে বা নির্ভর করবে যে ক্রপ ডাইভার্সিফিকেশন করা সম্ভব কি সম্ভব নয়। এখানে যেসব ডাইভার্স ডিটারমিনেন্টস এর কথা বলা হয়েছে, যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে রেইনফল রয়েছে, টেম্পারেচার রয়েছে এবং সয়েল ফার্টিলিটি রয়েছে। এই যে প্যারামিটার গুলো বললাম বা ডিটারমিনেন্টস গুলো বললাম, প্রত্যেকটা ডিটারমিনেন্টস ফিজিক্যাল ডিটারমিনেন্টস। অন্যদিকে ইনফ্রাস্ট্রাকচার ডিটারমিনেন্টস রয়েছে, টেকনোলজিক্যাল ডিটারমিনেন্টস রয়েছে, যেমন ফেসিলিটি অফ ইরিগেশন, টেকনোলজিক্যাল ফ্যাক্টরস, হাউসহোল্ড ফ্যাক্টরস, ইনস্টিটিউশনাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাক্টরস, প্রাইস ফ্যাক্টরস। এই ডিটারমিনেন্টস গুলো যদি সঠিকভাবে না থাকে এবং এটা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা না যায় তাহলে কিন্তু ক্রপ ডাইভার্সিফিকেশন বিষয়টা কিন্তু করা সম্ভব নয়। এই প্রসঙ্গে একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে কি কি স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়। এই ক্রপ ডাইভার্সিফিকেশন যখন আমরা করবো তখন বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়। যেমন একটা স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় যেসব শস্যগুলো বা যেসব ফসলগুলো বেশি জল বেশি জল ব্যবহার করে, যেসব ফসলগুলোতে বেশি জলটার প্রয়োজনীয়তা পড়ে, সেই সব ফসলগুলোকে বাদ দিয়ে আমরা যদি কম জল বা জল যাতে সাশ্রয় করা যায় সেই সব ফসলগুলো যদি আমরা ফলাই তাহলে কিন্তু অনেকটাই জল সাশ্রয় করা সম্ভব হবে। আরেকটা পদ্ধতি করা রিপ্লেস লো ইল্ড টু হাই ইল্ড। যেসব ফসলগুলোর মধ্যে যার ইল্ডিং ক্ষমতাটা কম সেই সব ফসলগুলোকে বাদ দিয়ে যদি আমরা হাই ইল্ডিং যেসব ফসল রয়েছে যার আউটপুটটা বেশি সেই সব ফসল যদি ফলাই তাহলে কিন্তু ডাইভার্সিফিকেশন এই যে সিস্টেমটা এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে। আরো কি রয়েছে, মিক্সড ক্রপিং ইন ড্রাই এরিয়া, যেসব এলাকাগুলো শুকনো এলাকা বা যেখানে কৃষিকাজটা একটু তুলনামূলকভাবে কম হয় সেই সব জায়গাগুলোতে যদি আমরা মিক্সড ফার্মিং করি
তাহলে কিন্তু সেই পদ্ধতির ডাইভার্সিফিকেশনের মধ্যেই পড়ছে। অন্যদিকে যখন আমরা এই ডাইভার্সিফিকেশন প্রসেসটা নিয়ে আসবো তখন কিন্তু বিভিন্ন রকম যে প্রবলেম গুলো অ্যারাইজ করবে সেই প্রবলেম গুলো কিন্তু সলভ করার জন্য গভর্নমেন্টকে সঠিকভাবে পলিসি গ্রহণ করতে হবে। আমি পলিসি গুলো কি কি এর পরের স্লাইডে বলবো, তার আগে কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে। যেমন আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশন করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটাকে ভালো হতে হবে। ইনস্টিটিউশনাল যে ফেসিলিটিস সেগুলোকে প্রপারলি যাতে কৃষকরা পায় সেই বিষয়ে দেখতে হবে। আর কি হয় যে আমাদের যে ল্যান্ড হোল্ডিং সাইজ গুলো রয়েছে সেই ল্যান্ড হোল্ডিং সাইজ গুলো খুব ছোট ছোট, তো সেগুলোকে বাড়াতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে রিসার্চ, এগ্রিকালচার রিসার্চটাকে বেশি করে যাতে করা সম্ভব হয় সেদিকে গভর্নমেন্টকে কিন্তু নজর দিতে হবে। নেক্সট আমরা বিভিন্ন যে ডাইভার্সিটি ইন্ডেক্স গুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। এখানে কি বলা আছে, ডাইভার্সিফিকেশন মে বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ এ শিফট অফ রিসোর্সেস ফ্রম লো ভ্যালু এগ্রিকালচার টু হাই ভ্যালু agriculture as indicated by Hayami and Oshuka 1992 or Bass 1996। অর্থাৎ এখানে এনারা বলেছেন যে রিসোর্স শিফট অফ রিসোর্স ফ্রম লো ভ্যালু এগ্রিকালচার টু হাই ভ্যালু, এটা লো ভ্যালু থেকে হাই ভ্যালুর দিকে শিফট করা। বিভিন্ন রকম যে মেজার্স গুলো রয়েছে, যেমন few measures of diversification, important one include হারফিন্ডাল ইন্ডেক্স, হারফিন্ডাল ইন্ডেক্সটা রয়েছে, সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স রয়েছে, ওজাইভ ইন্ডেক্স এন্ড এনট্রপি ইন্ডেক্স। এগুলো হচ্ছে ডাইভার্সিফিকেশনের জন্য বিভিন্ন মেজারমেন্ট। SDI, the Simpson Diversity Index measures the extent of diversity। তার ফর্মুলাটিকে 1 minus summation P1 square, where P1 is the proportionate area of ith crop in the gross crop area। এখানে বলা হয়েছে জিরো থেকে যে মানগুলো বের হবে, এই ফর্মুলা থেকে যে মানটা বেরাবে, সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্সের যে মানটা বেরাবে সেটা 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। এবার যদি সেই মানটা 1 এর কাছাকাছি হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রং ডাইভার্সিফিকেশনের দিকে যাবে, এবং সেটা যদি 0 দিকে কাছাকাছি হয় বা নিয়ারেস্ট টু 0 হয় তাহলে সেটা হচ্ছে লেস ডাইভার্সিফিকেশনকে ইন্ডিকেট করবে। এখন ডাইভার্সিফিকেশন করতে গেলে যেসব পলিসি গুলোকে নিয়ে আসতে হবে বা গভর্নমেন্ট যেই বিষয়গুলোকে নজর বেশি করে দিতে হবে সেগুলো হচ্ছে ইমপ্লিমেন্টিং ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম। অর্থাৎ এগ্রিকালচার যে ইন্স্যুরেন্স স্কিম গুলো রয়েছে সেই স্কিম গুলো বেশি করে বাড়াতে হবে। অন্যদিকে কোল্ড স্টোরেজের ক্ষেত্রে যে সাবসিডি সেই সাবসিডি বাড়াতে হবে। স্ট্রেংথেনিং এগ্রিকালচার মার্কেটিং, আমি যে ফসলগুলো ফলাবো সেই ফসলগুলো বিক্রি করার জন্য বাজার চাই, যদি সেই বাজার না থাকে তাহলে তো আমার এই যে আউটপুট, সেই আউটপুট গুলোকে বা যে ফসলগুলো আমি উৎপাদন করবো সেই উৎপাদিত ফসলগুলো সবটাই তো শুধু নিজেরাই ব্যবহার করলে হবে না, কিছুটা বাজারে বিক্রি করা, যে উদ্বৃত্ত ফসল থাকবে সেই উদ্বৃত্ত ফসলগুলো বাজারে বিক্রি করার জন্য বাজার চাই। সেই স্ট্রেংথেনিং এগ্রিকালচার মার্কেটিং, অর্থাৎ এগ্রিকালচার মার্কেটিংটাকে আরো বেশি করে সক্রিয় করতে হবে। অন্যদিকে ক্রপ ইন্স্যুরেন্স করাতে হবে। সিড ব্যাংক স্কিম গভর্নমেন্ট থেকে পলিসি নিয়ে আসতে হবে। কোঅপারেটিভ সেক্টর রিফর্ম, অর্থাৎ কোঅপারেটিভ যে সেক্টর গুলো রয়েছে সেই সেক্টর গুলো যে পুরোনো সেকেলে পদ্ধতি রয়েছে সেগুলোকে চেঞ্জ করে নতুন করে রিফর্ম করতে হবে। যদি গভর্নমেন্ট সেসব পলিসি গুলো নিয়ে আসতে পারে, গভর্নমেন্ট যদি তার ডাইভার্সিফিকেশন করতে গেলে যে প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেম গুলো যদি মিটিগেশন করতে পারে বা সলভ করতে পারে তাহলেই কিন্তু ডাইভার্সিফিকেশন এই সিস্টেমটা বা এই বিষয়টি কিন্তু সঠিকভাবে করা সম্ভব।